আচ্ছা, আমলনামাটা তো আমরা জমা দিয়েছিলাম। আমি আগে বলেছিলাম যে আমরা আমলনামা দিয়েছি, আপনারা রায় দিবেন, বিচার করবেন। সো আমলনামা অলরেডি চলছে। সো আই থিঙ্ক আপনাদের দেখা উচিত সেটা। দেখে যারা দেখেননি অলরেডি, যারা দেখেছেন তারা তো অলরেডি রায় দিয়েছেন। আর যারা দেখেননি এখনও, আই থিঙ্ক আপনাদের দেখা উচিত এবং দেখে রায়টা দেওয়া উচিত। এবং আমরা ভালো রায়ের অপেক্ষায়। সো চলছে মাসুদ রানা, আপনারা অবশ্যই দেখবেন। এবং আমরা ইনশাল্লাহ নেক্সট উইক থেকে ঢাকার বাইরে যারা আছেন তাদের সবার কমপ্লেন আমি দেখছিলাম কমেন্ট বক্সে যে মাসুদ রানা কেন আমাদের শহরে নেই বা আমাদের জেলায় নেই। সো আমরা এই ব্যাপারে কাজ করছি। সো ইনশাল্লাহ আমরা উইথিন 1 উইকের মধ্যে আমরা পুরো বাংলাদেশে মাসুদ রানা রিলিজ করব এবং আপনারা আপনাদের পাশের প্রেক্ষাগৃহে মাসুদ রানাকে পেয়ে যাবেন। সো আমি মনে করি যারা ঢাকার বাইরে আছেন আর কিছুটা দিন অপেক্ষা করেন, ইনশাল্লাহ আমরা চলে আসছি আপনাদের পাশের প্রেক্ষাগৃহে। হিরো হওয়ার তো স্বপ্ন যারা আসলে সিনেমাতে কাজ করতে চায় তারা ছোট থেকেই স্বপ্ন দেখে। আমার ব্যতিক্রম কিছু না, আমি ছোট থেকেই স্বপ্ন দেখতাম যে আমি হিরো হব একদিন। সো ওই জায়গা থেকে আসলে ছোটোখাটো বাংলা সিনেমা দেখার পরে নিজেকে একটু হিরো ফিল করতাম। স্কুলে গিয়ে ফ্রেন্ডদের সাথে একটু ফাইট করতাম, লাইক হিরোদের মতো চেষ্টা করতাম যে হিরোরা এটা করে আমিও করবো। সে থেকে আসলে একটু মানে থাকে না, ছোটোবেলা থেকে যে ফিলিংসটা থাকে সেখান থেকেই ধীরে ধীরে বড় হওয়ার পরে মিডিয়ার সাথে ইনভলভমেন্ট জানতে পারলাম যে আসলে হিরো হতে কী লাগে। সো সব কিছুই চেষ্টা করলাম নিজের মধ্যে অ্যাডপ্ট করার এবং ফাইনালি এই সিনেমার সাথে কানেক্টেড হলাম। সো আসলে পুরোটা একটা স্বপ্নের মতো মনে হয় আমার কাছে পুরো জার্নিটা। কারণ একটা ছোটোবেলার স্বপ্ন যখন বড় হয়ে দেখতে পাই বাস্তব হয়েছে, সো সেটা আসলে ভাষায় বলে প্রকাশ করার মতো না। কারণ আমার মনে হয় ঠিক সেই দিনই মনে হচ্ছে যে আমি ছোট ছিলাম, আমি ভাবছিলাম যে আমি একসময় সিনেমার পর্দায় আমাকে দেখা যাবে। সো আমি নিজেকে দেখতে পাচ্ছি এবং আমি অনেক হ্যাপি। এবং আমি আসলে সৃষ্টিকর্তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ যে আমি আসলে এই পর্যন্ত আসতে পেরেছি এবং আপনাদের সবার দোয়া ছিল। সো এবং সামনে অবশ্যই আরও নিজের চেষ্টা দ্বারা আরও ভালো কিছু করতে হবে। এবং আমার মনে হয় যে স্বাধীনতা যেহেতু পেয়ে গেছি, সো এটা রক্ষা করাটা এখন আমার দায়িত্বের মধ্যে পড়ে। সো মাসুদ রানা ইনশাল্লাহ ভালো যাচ্ছে, আপনারা সবাই পছন্দ করছেন এবং অ্যাপ্রিসিয়েট করছেন। এটার পরে আমি যে স্ক্রিপ্ট চুজ করবো এর থেকে ভালো পারফর্ম করার চেষ্টা করব এবং আপনারা যেই জিনিসগুলো আমার কমেন্ট বক্সে জানিয়েছেন যে যেই জিনিসগুলো আমার ইমপ্রুভ করা দরকার সেগুলো অবশ্যই ইমপ্রুভ করব। কারণ আমি আসলে কাজ করি নিজের জন্য, পাশাপাশি আপনাদের সবার জন্য। কারণ আপনাদেরকে এন্টারটেইন করা এবং নিজের স্বপ্ন পূরণ করা দুটোই আমার টার্গেট। সো আমি দুটো জায়গা থেকেই সাকসেসফুল হতে চাই। উনি বেসিক্যালি সিনেমাটা করেছিলেন আমি যদি ভুল নয় 1974 সালে। সো সেটা ছিল বাংলাদেশের আসলে তার তার ক্যারিয়ারের শুরুর দিকে সিনেমা এবং বাংলাদেশের প্রথম মানে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির শুরুর দিকের একটা সিনেমা ছিল এবং উনি আমাদের কিংবদন্তি একজন শিল্পী। সো সেই জায়গা থেকে তিনি মাসুদ রানা যে সিনেমাটা করেছিলেন সেটা অবশ্যই আমাদের যারা সিনিয়র ছিলেন, আমার বাবারা বা বাবার বয়সী যারা, সবাই দেখেছেন এবং সবাই অ্যাপ্রিসিয়েট করেছেন। সো সেই আদর্শটা মাথায় রেখে আমরা চেষ্টা করেছি যে আসলে মাসুদ রানা তো এখন সেভাবে করলে আমাদের হবে না হয়তো, বা এখন যেহেতু জেনারেশন চেঞ্জ হয়েছে, এখন প্রেক্ষাপট চেঞ্জ, সো আমাদের নতুনভাবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে, নতুন টেকনোলজি থেকে শুরু করে গল্পটা নতুন ধারা দিতে হয়েছে। সো এই জায়গা থেকে আমরা কিছু চেঞ্জ করেছি এবং আমরা মূলত মাসুদ রানার যে বেস ক্যারেক্টারটা যে ছিল, ক্যারেক্টারের যে বেসটা সেটা আমরা ঠিক রেখে বাকিগুলো একটু সমসাময়িকভাবে করার চেষ্টা করেছি। সো এটা ছিল আমাদের টার্গেট। আর তার সাথে যে নামের মিল, স্যারের নাম হচ্ছে সোহেল রানা, আমার নাম রাসেল রানা। সো এটা আসলে কাকতালীয় একটা ব্যাপার বলা যায়। আর সিনেমার নাম মাসুদ রানা। সো সব কিছু রানা রানা। সো আমি মনে করছি রানা রানা সব কিছু ভালো কিছুই হবে এই রানা নামে। উনি একটা কথা বলেছিল, সেটা আমি এর আগেও বলেছিলাম, যে উনি আমাকে বলেছিল যে তুমি মানুষের ভালোবাসা অর্জন করো, অডিয়েন্স তোমাকে যেন ভালোবাসে, দ্যাটস এনাফ। তোমার আর কোনো পলিটিক্স লাগবে না, তোমার কোনো সিন্ডিকেট লাগবে না, নাথিং। সো মানুষের ভালোবাসা অর্জন করো, তারাই তোমাকে একটা জায়গায় নিয়ে যাবে। সো এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা কথা ছিল আমার জন্য। এবং তার মতো একজন পার্সনের কাছে বসতে পেরে এবং তার সাথে কিছু সময় অতিবাহিত করতে পেরে আমি খুবই আনন্দিত ছিলাম এবং আমি আনন্দিত, কৃতজ্ঞ তার প্রতি। বেসিক্যালি আমাদের এটা প্রথম সিনেমা, তাই আমরা আসলে খুব সিরিয়াস ছিলাম। সেও সিরিয়াস ছিল, আমরাও সবাই সিরিয়াস ছিলাম, ডিরেক্টরও সিরিয়াস ছিল, আর ক্যারেক্টারটাও ওরকম সিরিয়াস। যেহেতু আমরা ফান করার চেষ্টা করতে পারছিলাম না, আসলে ফান করতে গেলে হয়তো বা থাকে না যে ক্যারেক্টার থেকে বের হয়ে যাওয়া একটা ব্যাপার থাকে যেটা, সো ওই ধরনের কিছু একটা হতো। তাই আমরা খুব সিরিয়াস ছিলাম, ওরকম খুনসুটি বা ফান মোমেন্ট ছিল না আমাদের। আমরা যেহেতু সারাদিন শ্যুট করতাম, রাতে আবার হোটেলে ব্যাক করতাম,
সো হোটেলে ব্যাক করতে গিয়ে আমরা গাড়িতেই অনেকে ঘুমিয়ে যেতাম, সো এরকম টায়ার্ডনেস কাজ করতো অনেক আসলে। সো খুব একটা খুনসুটি হয় নাই। ইনশাল্লাহ নেক্সট টাইম যদি কোনো আমরা রোমান্টিক সিনেমা করি, খুনসুটি ইনশাল্লাহ হবে। চেষ্টা করছি যে আমরা সামনে যেন হলে বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে যেতে পারি। না, এরপরে টম ক্রুজ জেমস বন্ডের মধ্যে থাকা যাবে না। আমি কমেন্ট দেখলাম অনেকে বলছে যে একটু সাউথ প্যাটার্নে যাওয়া উচিত বা ডিফারেন্ট কিছু করা উচিত, সো ওটা ট্রাই করবো। এবং আমার মনে হয় যে চেঞ্জ করলে ভালো লাগবে জিনিসটা দেখতে। বাট আমি পার্সোনালি পছন্দ করি অ্যাকশন থ্রিলার, এগুলো আমার ভালো লাগে। বাট আমি চেষ্টা করছি যে এরকম কোনো একটা গল্পে কাজ করার, এবং বেশ কিছু সিনেমার অফারও এসছে অলরেডি। সো আমি তাদের সাথে কথা বলছি যে আসলে কীভাবে কাজটা করা যায়। আমার যেহেতু আমার ডেবিউ ফিল্মটা গেল, সো সেকেন্ড ফিল্মটা আর বেশি চ্যালেঞ্জিং হবে আমার জন্য। সো ওই জায়গা থেকে আমি অনেক বেশি আশাবাদী এবং অনেক বেশি আর কি টেন্স এই ব্যাপারটা নিয়ে। না, তারা বেসিক্যালি আমার ফ্যামিলি মেম্বার্স, কেউ এনিমি না। এখানে কোনো থাকে না হিরো ভিলেন ফাইট না। তারা তাদের জায়গা থেকে রাইট ছিল এবং আমার জায়গা থেকে আমিও রাইট ছিলাম, ব্যাপারটা এমন আর কি। তারা তাদের জায়গা থেকে আমাকে নিয়ে কনসার্ন হওয়ার জন্য তারা এই কোয়েশ্চেনগুলো করতো, আর আমি আমার জায়গা থেকে আমি একটা জিনিস নিয়ে নিজে থেকেই টেন্স ছিলাম। সো আমি এটা ক্লারিফাই করতে চাচ্ছিলাম না, বাট করতে হতো সামহাও। সো তারা তাদের জায়গা থেকে রাইট, আমি আমার জায়গা থেকে রাইট। এটা আসলে সমস্যাটা, আমি প্রবলেমটা বলবো সময়ের সিচুয়েশনে। সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আই থিঙ্ক আপনাদের সবার লাইফেই ছিল। আপনারা যেটা চাচ্ছিলেন সেটা না পাওয়া পর্যন্ত সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল আপনাদের ফ্যামিলি মেম্বার্স, আত্মীয় স্বজন। কারণ তাদের সামনে আসলে যাওয়াটা অনেক বড় চ্যালেঞ্জিং একটা ব্যাপার, কারণ তারাই আপনাদের সবচেয়ে বড় জাজ। সো আমার কাছে এটা মনে হতো যে আমাদের ফ্যামিলি মেম্বার্সদের সাথে আমি যখন মিট করতে যেতাম, ফিল হতো যে আমাকে কেউ যদি কোয়েশ্চেন করে বসে যে তোমার সিনেমা কবে আসবে বা আদৌ আসবে কি না, ও তো এমার9 করে ফেলেছে, তুমি তো আর হচ্ছ না মাসুদ রানা, এই ধরনের কোয়েশ্চেন চলে আসতো। সো এই কোয়েশ্চেনগুলো আমার কাছে খুব ভয়ঙ্কর কোয়েশ্চেন ছিল আসলে, মাসুদ রানা মিশনের থেকেও ভয়ঙ্কর কোয়েশ্চেন ছিল। তাই আমি অ্যাভয়েড করতাম, সব কিছু আমি অ্যাভয়েড করে চলতাম। আমি মনে করতাম যে আমাকে লাইফটাকে আসলে একটা গণ্ডির মধ্যে নিয়ে আসা উচিত। এবং আমি অনেক সিনিয়র আমাদের সেলিব্রিটি সুপারস্টার মেগাস্টারদের লাইফের ব্যাপারে শুনেছি, তারা তাদের লাইফটাকে অনেক গণ্ডির মধ্যে রাখার চেষ্টা করে। তারা যখন কোনো মুভির প্রমোশনে আসে সেখানে আসে, বাট এ থেকে যখন তারা বেরিয়ে যায় তখন তারা বাসার মধ্যেই থাকে, হয়তো তাদের খুব বোরিং সময় কাটে, খুব খারাপ সময় কাটে, তারপর তারা একই গণ্ডির মধ্যে থাকে। বিকজ তারা আসলে অনেক কোয়েশ্চেন ফেস করতে চায় না, সেটা আমি বুঝতে পারতাম, মানে বুঝতে পারছি এখন আর কি। তো কেন চায় না সেটাও বুঝতে পারছি আসলে, কারণ এই কোয়েশ্চেনগুলো আসলে যখন আপনি নিজে থিঙ্ক করবেন এই কোয়েশ্চেনগুলো নিয়ে, আর কেউ যখন আপনাকে বলে বসবে এই কোয়েশ্চেনটা, তখন আসলে নেওয়া যায় না জিনিসটা, খুব খারাপ লাগে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমার লাইফে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট ছিল এটাই, যে আসলে ফ্যামিলি মেম্বারদেরকে ফেস করাটা। কারণ যতক্ষণ না আপনি আপনার টার্গেটে পৌঁছাতে পারছেন ততক্ষণ পর্যন্ত যদি আপনার সেই টার্গেটের ব্যাপারেই কোনো ইস্যু ক্রিয়েট করে কোয়েশ্চেন করা হয়, সেটা আপনার কাছে অবশ্যই খারাপ লাগবে। তো ওটাই আমার জন্য অনেক খারাপ একটা ব্যাপার ছিল।